স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি দূর করতে পর্তুগালে উদ্বোধন হচ্ছে ই পাসপোর্ট সেবা। শিগগিরই এই পরিষেবা চালু করবে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস। পাসপোর্ট সেবার মেশিন স্থাপন সহ নানা ধরনের প্রযুক্তিগত কাজ চলমান রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে বৈধ হওয়া, কাজে যোগদান সহ যেসব সমস্যার মুখোমুখি হন প্রবাসীরা, সেগুলো থেকে মিলবে পরিত্রাণ। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত। তুলনামূলক সহজ ইমিগ্রেশন নীতি এবং দ্রুত অস্থায়ী ও স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি পাড়ি জমায় ইউরোপের দেশ পর্তুগালে। দূতাবাসের তথ্য বলছে, দেশটিতে বর্তমানে অন্তত 20,000 বাংলাদেশির বসবাস। তবে দূতাবাসে ই পাসপোর্ট সেবা না থাকায় নানা সময়ে ভোগান্তি পোহাতে হতো তাদের। প্রবাসীদের ভোগান্তির চিত্র তুলে ধরে গেল মে মাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সমস্যা সমাধানে তৎপর হয় পাসপোর্ট অধিদপ্তর। দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় চলতি সপ্তাহেই লিসবনস্থ দূতাবাসেই উদ্বোধন করা হবে ই পাসপোর্ট পরিষেবা। এরই মধ্যে বেশিরভাগ প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ই পাসপোর্ট সেবা চালুর খবরে সন্তোষ জানিয়েছে বাংলাদেশের কমিউনিটির বাসিন্দারা। দূতাবাস কর্তৃপক্ষের প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। আমরা এই পাসপোর্টের জন্য অনেক অসুবিধায় ছিলাম, তা বলে বোঝানোর মতো না, কিন্তু অবশেষে আমাদের প্রায় 3 বছর পরে এই পাসপোর্ট চালু হয়েছে। এই পাসপোর্ট চালু হলে আমরা এই দেশে এতদিন ধরে বৈধ হতে পারছিলাম না, আমাদের বৈধ হওয়ার প্রক্রিয়াটা আমরা চালু করতে পারবো। পর্তুগিজ সরকারের যে নানান ধরনের সুযোগ সুবিধা আছে সেইগুলোতে অংশগ্রহণ করতে পারবো, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো এবং নতুন কাজের জন্য, ভালো কাজের জন্য আমরা সুযোগ খুঁজতে পারবো। আমরা বেশি খুশি এই জন্য যে লিসবনে এই পাসপোর্ট সেবাটি চালু হচ্ছে, কারণ ইতিপূর্বে লিসবনে যত বাংলাদেশি ছিল তাদের কাছে শুধু এমআরপি পাসপোর্টই আছে। এখন যাদের ই পাসপোর্ট নেই, এমআরপি পাসপোর্ট আছে, অর্থাৎ যারা এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চাচ্ছে তারাও ই পাসপোর্ট করতে পারবে, এবং এটা আমাদের জন্য অনেক আনন্দের। বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ এম্বাসিকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা এখন ই পাসপোর্ট হাতে পাইতে যাচ্ছি। পাসপোর্ট না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পর্তুগালে বৈধ হওয়া, কাজে যোগদান, বাড়ি ভাড়া, বৈধ পথে দেশে টাকা পাঠানো সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হতেন পর্তুগাল প্রবাসীরা। জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পর্তুগাল। বছরের প্রথম 6 মাসেই স্পেনে পাড়ি দেওয়ার সময় সমুদ্রপথে প্রাণ হারালেন কমপক্ষে 1000 অভিবাসন প্রার্থী। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে পর্যবেক্ষক সংস্থা কামিনেন্দো ফ্রন্টেরাস। প্রতিবেদন অনুসারে 14টি দেশের নাগরিক রয়েছেন এই তালিকায়, যার সবগুলোই আফ্রিকান ও আরব দেশ। ব্যতিক্রম শুধু শ্রীলঙ্কা। পর্যবেক্ষক সংস্থাটির দাবি, নিহতের তালিকায় রয়েছে 49 শিশু। স্পেনে প্রবেশের এই সমুদ্রপথটি মানব পাচারকারীদের কাছে বেশ জনপ্রিয়। বিবৃতিতে বলা হয়, গড় হিসাবে প্রতিদিন 5 জন অভিবাসন প্রার্থীর মৃত্যু হয়েছে এই রুটে। লিপিবদ্ধ হওয়া 28টি বড় দুর্ঘটনাতেই প্রাণ গেছে 778 জনের। অবশ্য মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঝুঁকিপূর্ণ পথটিতে নিখোঁজ হওয়া 19টি নৌকার এখনও কোনো সন্ধান মেলেনি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বছরের প্রথম 6 মাসে দেশটিতে পৌঁছেছেন 12,000-এর বেশি অভিবাসন প্রার্থী। বাংলাদেশের নির্বাচন নিয়ে অশোভন হস্তক্ষেপের চেষ্টা পশ্চিমা বিশ্বের। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে দেয়া হয় এমন বার্তা। টুইটে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদের চিঠি প্রকাশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। একে নব্য উপনিবেশবাদ হিসেবে আখ্যা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে এটি নির্লজ্জ হস্তক্ষেপ। টুইট বার্তার হ্যাশট্যাগে রাখা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভাকে। সাপ্তাহিক এবং দৈনিক বিবৃতি তিনি সংবাদকর্মীদের সাথে উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2টি বাসের সংঘর্ষে অন্তত 27 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্রামার্সি পার্ক এলাকার কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এই দুর্ঘটনা হয়। একটি ডাবল ডেকার বাসের সাথে আরেকটি বাসের সংঘর্ষে আহত হন যাত্রী সহ স্থানীয় পথচারীরা। কর্তৃপক্ষ বলছে, পর্যটকবাহী একটি ডাবল ডেকার ট্যুর বাসকে ধাক্কা দেয় নিউ ইয়র্ক সিটি পরিচালিত অপর বাসটি। এই ঘটনার পরপরই যান চলাচল বন্ধ করা হয় পুরো এলাকায়। উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের নেওয়া হয় হাসপাতালে। কয়েক ঘন্টা পর আবারও শুরু হয় যান চলাচল। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয় সভা। সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই আয়োজন হয়। এদিন দেশে ঈদ স্মাইল প্রজেক্ট ধারাবাহিকভাবে পরিচালনা, উইমেন এম্পাওয়ার প্রজেক্ট এবং মৌলভীবাজারে মাল্টিপারপাস প্রজেক্ট চালু সহ সংগঠনের নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েও
হয় আলোচনা। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অসংখ্য সদস্য উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক খসরু খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান চুনু, সালেহ আহমেদ, আব্দুস সামাদ নজরুল, ফিরোজ খান, আরজু মিয়া সহ আরও অনেকে। ভারতের নাগাল্যান্ডে পাথর ধসে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ির ড্যাশ ক্যামে ধারণকৃত ভিডিওতে দেখা যায় টানা বৃষ্টির কারণে পাহাড়ি সড়কে আটকা পড়ে বহু গাড়ি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎই গড়িয়ে পড়ে একটি বিশাল আকৃতির পাথরখণ্ড। সেটি সরাসরি আঘাত হানে একটি গাড়িতে। সেখানে থাকা 2 আরোহীরই ঘটনাস্থলে মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানায় কোহিমা থেকে চুমুকেরিমা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে ওই পাহাড়ি অঞ্চলে, ফলে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেখানে চলাচলরত বিভিন্ন যানবাহন। এই অবস্থায় সতর্কভাবে গাড়ি চালাতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের ওপর মানবতা বিরোধী অপরাধের বিচার তদন্তে মিয়ানমার সাহায্য না করলে বিকল্প উপায় খুঁজে বের করবে আন্তর্জাতিক অপরাধ আদালত। বাংলাদেশে 5 দিনের সফরে এসে সংস্থাটির প্রধান প্রসিকিউটর গণমাধ্যমকে এমনটাই জানান। বলেন, প্রসিকিউশনের প্রধান দায়িত্ব এই ঘটনায় কে দায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটি চিহ্নিত করা। তবে তদন্তের অগ্রগতির বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে দিতে নারাজ আইসিসির প্রসিকিউশন টিম। রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলা হয়েছে তার তদন্তে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করছেন সংস্থাটির প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খান। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন তিনি। রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে সংগ্রহ করেছেন সাক্ষ্য ও তথ্য প্রমাণ। কক্সবাজার থেকে ঢাকায় ফিরে শুক্রবার দুপুরে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন প্রসিকিউটর করিম আসাদ। প্রসঙ্গ আসে তদন্ত কার্যক্রমে মিয়ানমারের সহযোগিতা সম্পর্কে। প্রসিকিউটর জানান, মিয়ানমারের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এটাই এখন বড় চ্যালেঞ্জ। কেসটা পুরোপুরি ইউনিক একটা কেস। জড়িতরা যদি বাংলাদেশের নাগরিক হতো তাদেরকে হাজির করা যেত। বাংলাদেশ নয়, পুরো বিশ্বকেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। এই মামলা এগিয়ে নিতে সবকিছুই করা হচ্ছে জানিয়ে করিম আসাদ জানান, রোহিঙ্গাদের উপর নির্যাতনে কে দায়ী সেটি নিশ্চিতেই কাজ চলছে। তবে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রোহিঙ্গাদের কাছে প্রতিজ্ঞা করেছি সত্য ঘটনা উন্মোচনের। আমাদের দায়িত্ব রোহিঙ্গাদের নির্যাতনে কে দায়ী সেটি খুঁজে বের করা। আমরা সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছি। বিচার নিশ্চিতই আমাদের লক্ষ্য। আমাদের যেহেতু মিয়ানমারের সহযোগিতা নেই, তাই বিষয়টি একটু জটিল। আমরা একত্রিত আছি, এটা সময় নিতে পারে, তবে বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের প্রশংসা করে করিম আসাদ জানান, খাদ্য সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং ক্যাম্পের নারী ও শিশুদের উপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। আমরা কোনো উন্নয়ন সংস্থা না, চাইলেই সবকিছু করা সম্ভব নয়। মিয়ানমারের পরিস্থিতি ভালো হওয়া দরকার, সেজন্য সময় লাগছে। এই কেসে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়লেও সেটি সমাধানের পথ আছে। তবে মিয়ানমারের সাথে যোগাযোগ বৃদ্ধিতে নজর আমাদের বেশি। মিয়ানমার সামরিক বাহিনীর বর্বরতার মুখে সেখান থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় 2017 সালে। 2019 সালের জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ফাতো বেনসোদা সংস্থাটির প্রি ট্রায়াল চেম্বারে একটি আবেদন করেন। এই আবেদনে তিনি আইসিসির বিচারিক ক্ষমতার আওতার মধ্যেই এই অপরাধের বিষয়ে তদন্ত শুরুর আহ্বান জানান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দখলদার শক্তি হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের রক্ষা করা ইসরায়েলের দায়িত্ব। বৃহস্পতিবার জেনিন আশ্রয় শিবিরে নেতানিয়াহু প্রশাসনের চালানো সাঁড়াশি অভিযানের কঠোর নিন্দা জানিয়ে এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ইসরায়েলের সাফাই সন্ত্রাসবাদ নির্মূলেই ছিল জোরালো অভিযান। নিহতদের মধ্যে কোনো বেসামরিক ব্যক্তি নেই, এমনটাও দাবি করেছে তেল আবিব। আন্তর্জাতিক মহলের কঠোর নিন্দার পরও জেনিন আশ্রয় ক্যাম্পে বন্ধ ছিল না ইসরায়েলের আগ্রাসন। সোম মঙ্গল দুদিনের ওই বর্বরতায় অংশ নেয় কমপক্ষে 1000 ইহুদি সেনা। আকাশ ও স্থলপথে চালানো ওই অভিযানে প্রাণ যায় 12 ফিলিস্তিনির, আহত শতাধিক। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন কমপক্ষে 3000 মানুষ। এ পরিস্থিতিকে মানবতা বিরোধী অপরাধের সাথে তুলনা করেন জাতিসংঘ মহাসচিব। জানান, ন্যূনতম আন্তর্জাতিক বিধিমালা মানা উচিত ইসরায়েলের।
জেনিন আশ্রয় ক্যাম্পে চালানো ইসরায়েলি অভিযান বহু বছরের মধ্যে সবচেয়ে সহিংস। এটি মানবতা বিরোধী অপরাধে শামিল। শতাধিক মানুষ হতাহত, ঘর ছেড়েছেন কয়েক হাজার। ভেঙে পড়েছে সামাজিক চিকিৎসা ও যোগাযোগ অবকাঠামো। ইসরায়েলকে আবারও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। অবশ্য বেসামরিক হত্যার দায় স্বীকারে নারাজ নেতানিয়াহু প্রশাসন। দাবি, ইরানি মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনগুলো ছিল ওই অভিযানের লক্ষ্য। জেনিন আশ্রয় ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই ছিল না। মূলত সন্ত্রাসী সংগঠন ছিল ইসরায়েলি বাহিনীর টার্গেট। ইরানের মদতপুষ্ট ইসলামী জিহাদকে দমনেই এই পদক্ষেপ। অভিযানে কোনো সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারাননি, 12 জনই সন্ত্রাসী। বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ গোয়েন্দা এবং সেনা সহযোগিতা গ্রহণ করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, জেনিন ক্যাম্পে 2 দশকের মধ্যে চালানো সবচেয়ে বড় এই অভিযান সফল। কারণ 1.5 শতাধিক স্বাধীনতাকামীকে আটক করা হয়েছে, জব্দ বিপুল পরিমাণ নগদ অর্থ, অস্ত্র ও স্থলমাইন। ধ্বংস করা হয়েছে মসজিদের নিচে নির্মিত অস্ত্রাগার এবং একটি কমান্ড সেন্টার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। প্রলয়ঙ্করী বন্যার কবলে স্পেনের উত্তরাঞ্চলীয় শহর জারাগোজা এখন পর্যন্ত মেলেনি প্রাণহানির কোনো খবর। জরুরি বিভাগ জানায়, রেললাইন বন্যার পানিতে ডুবে যাওয়ায় বাতিল করা হয়েছে একটি ট্রেনের চলাচল। তাতে ছিলেন 500-র মতো আরোহী। পরে বিকল্প উপায়ে তারা পৌঁছান গন্তব্যস্থলে। বন্যার পানির তলে ভেসে গেছে বহু যানবাহন, তাছাড়া ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। কয়েক ঘন্টা অন্ধকারে ছিলেন শহরবাসী। গেল মঙ্গলবার থেকে জারাগোজা হচ্ছে তুমুল বৃষ্টি। প্রাণহানি এড়াতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।